আমাদের অতিথিদের কাছে আমাদের আরেক অতিথির প্রশ্ন আছে, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আলোচনা করব। ডক্টর ইজাজ জি আছেন? হ্যাঁ, আপনাকে আমাদের অতিথি হয়তো প্রশ্ন করবেন একটা। ডক্টর ইজাজকে আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু আপনি এনার্জি সিকিউরিটি সম্পর্কে ওয়েল কনভার্সেন্ট এবং বাংলাদেশের এনার্জি সিকিউরিটি একটা লং পেন্ডিং ইস্যু, এটা কোয়াইট ভালনারেবল, তো এটা তো আমাদের এই সংকট যেভাবে কেটে যাক আমরা মোকাবেলা করতে হবে, কিন্তু ভবিষ্যতে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনার সাজেশন কি থাকবে এই নতুন সরকারের কাছে? আর একই সাথে জনাব কামরুজ্জামান রতনকে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি যদি শুনেন। সেটা হচ্ছে যে এই যুদ্ধের একটা মাল্টিপল ইফেক্ট আমাদের উপর পড়বে, শুধু এনার্জি সিকিউরিটি না, শিপিং কস্ট বেড়ে যাবে, অনেক কমোডিটির দাম বেড়ে যাবে, বিজনেস কস্ট বেড়ে যাবে। এই সমস্ত আসপেক্টগুলো বিবেচনা করে আপনি আপনার মাধ্যমে আপনার সরকারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, সরকার কোনো ক্রাইসিস টাস্ক ফোর্স জাতীয় কিছু তৈরি করবে কিনা, যাতে ইকোনমিকের সামনে আগে নিয়ে যাওয়া যায়, ক্রাইসিস মোকাবিলা করা যায়। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে সাজেশনটা অনেক দিন ধরে দেয়া হচ্ছে যে আমাদের কিছু যেটাকে বলে স্ট্র্যাটেজিক রিজার্ভস, হ্যাঁ, প্রত্যেকটা দেশই একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে এবং উন্নত দেশরা অনেক লম্বা অনেক বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে, কারণ তাদের পয়সার কোনো অসুবিধা নাই। এবং আমেরিকায় যেরকম গ্যাসের তারা 6 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে, যদি কোনো অসুবিধা হয় 6 মাস তারা সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, আমাদের জন্য তো এটা সম্ভব না ডেফিনেটলি, কিন্তু কথা হচ্ছে যেরকম এলএনজির আমাদের একদিনেরও স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, এলএনজি একদিনও নাই, কারণ এটা সিস্টেমটা হচ্ছে গ্যাসটা আসে তরল হিসাবে, এটা এফএসআরইউতে ভরে দেয়, ওটা হয়ে চলে আসে, একদিনেরও নাই আমাদের কি বলে ওখানে। এখন কথা হচ্ছে ওটা কন্টিনিউয়াসলি আসছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, এই সিস্টেমে আমরা চলেছি। অনেক দিন ধরে বলা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার, 15 দিনের হলেও, এলএনজির 15 দিনের হলেও বাট ইট ইজ এক্সপেন্সিভ। আমি এটাকে করছি না, কারণ 15 দিনের স্ট্র্যাটেজিক রিজার্ভ মানে হচ্ছে কি, আপনাকে ওই জিনিসটা বিল্ড করতে হবে। এটা অর্ডিনারি ট্যাঙ্কের মতো না, এটা খুব সফিস্টিকেটেড একটা ট্যাঙ্ক যেখানে এই এলএনজি রাখা হয়, ওইটা বিল্ড করতে হবে, ওখানে একটা বড় খরচা আছে। তারপরে বড় কথা হচ্ছে যে 15 দিনের এলএনজিটাও তো স্টোর করে রাখতে হবে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার, কিন্তু কথা হয়েছে নিয়ম হচ্ছে যে স্টোরেজটা আপনি ফিল আপ করবেন যখন সর্বোচ্চ কম দাম হচ্ছে এবং আপনি ব্যবহার করছেন যখন দাম বেড়ে গেছে। সো এটা অলওয়েজ পেজ অফ, কিন্তু এই মানসিকতাটা আপনাকে আনতে হবে যে আমার স্ট্র্যাটেজিক রিজার্ভ একটা দরকার। সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ আমাদের ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের এখন গোলমাল হচ্ছে, ডিজেল স্ট্র্যাটেজিক রিজার্ভ। আমরা এমনও বলেছিলাম যে 3 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার ইয়েতে, কারণ দেখেন ইট ইজ নট ওনলি সাপ্লাই, ইজ কস্ট অলসো। আমি যদি 3 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা নিয়ারলি $1 বিলিয়ন আমরা সেভ করতে পারতাম ওই ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়। কিন্তু অনেকে বলবে তাহলে আমাকে তো ওই $1 বিলিয়ন ডিজেল ওখানে রাখতে হবে। ইয়েস, ইট ইজ ট্রু, কিন্তু আমি তো ডিজেলটা কিনবো যখন সর্বনিম্ন প্রাইস $60, কিন্তু আমি ব্যবহার করছি $120, দ্যাট ইটসেলফ ইজ এই যে একটা টেকনিক যেটা স্ট্র্যাটেজিক রিজার্ভ বলা হয়, এটা তো যেমনি অন্যান্য উন্নত দেশগুলো স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে অলমোস্ট ফর মিলিটারি রিজন, যদি কোনো রকমের গোলমাল হয় তাদের। আমাদের ওরকম মিলিটারি রিজন নাই, কিন্তু আমাদেরকে তো ওই চিন্তাধারা রাখতে হবে যে আমাদের এই যে যেসব অসুবিধা হচ্ছে, আমাদের লাইন হয়ে যাচ্ছে, আমরা কেন আসলে এভাবে চিন্তা করিনি বলে এত বছর, আপনার কাছে কি মনে হয়? ওইতে বললাম তো, আমাদের এটা মানসিকতা। কারণ আপনি যদি ফাইলটা নিয়ে যান যে এর কাছে, যে মন্ত্রীর কাছে, দেখেন আমি স্ট্র্যাটেজিক রিজার্ভের একটা ভালো প্রশ্ন উত্তর পেয়েছি, তো বলে যে মন্ত্রী যেসব কত লাগবে আমার এটা ফিল আপ করতে, তখন ও বললো $1 বিলিয়ন, তো ইমিডিয়েটলি ওইটা না হয়ে যাবে। হ্যাঁ, সবসময় ওইটাই হয়েছে যে কখনোই স্ট্র্যাটেজিক রিজার্ভ আমরা ওইভাবে করতে পারি না। এগুলোর কিন্তু ট্যাঙ্কগুলো কিন্তু খুব সস্তা, ডিজেল স্টোর করার ট্যাঙ্ক খুব সস্তা, আমাদের দেশের ইঞ্জিনিয়ার দেশেই পাবে, ইজিলি আপনার সারা দেশে এটা ফিল আপ করে দিতে পারেন। এই ট্যাঙ্কের কারণেই কি পানি ট্যাঙ্কের নিচে 10,000 লিটার জ্বালানি তেল মজুত করা হয়েছে নাটোরে, এরকম একটা খবর কিছুক্ষণ আগে এসেছে? না, আমি সেটার মধ্যে এই বাচ্চা না জানি না, কিন্তু কথা হচ্ছে যে করা যায়, মানে ইট ইজ নট এ কমপ্লিকেটেড অর সফিস্টিকেটেড থিং। এই ভেসেলগুলা আমাদের দেশের টেকনিশিয়ান, আমাদের দেশের ইঞ্জিনিয়াররাই এগুলা পারে, এগুলা, কারণ এগুলো ট্যাঙ্ক, পানি ট্যাঙ্ক, এর মধ্যে কোনো প্রেশার নাই, কিছু নাই ডিজেল। আরেকটা ফিউল খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে রিসেন্টলি, আমাদের এটার দিকেও তাকাতে হবে, সেটা হচ্ছে এলপিজির সমস্যা হচ্ছে অন্যরকম। এটা সম্পূর্ণটা
প্রাইভেট সেক্টরের হাতে চলে গেছে, এবং প্রাইভেট সেক্টর যখনই হয় সুযোগ পায়, কিংবা এবার হয়তো কমপ্লিটলি তারা করে নাই, কিন্তু কিছুটা তারা করেছে। হ্যাঁ, যেরকম এবার ইরানের থেকে সাপ্লাইটা বন্ধ করে দিল আমেরিকা, এবং জাহাজ পাওয়া যাচ্ছিল না, তো সেখানে এলপিজির এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এলপিজির মধ্যেও নানা রকম সমস্যা আছে। যেই অরাজকতাটা কিছুদিন আগে হলো, এটা তো আমরা আর ফিউচারে দেখতে চাই না। সো বিবিসিকে এটাকে অথরাইজ করতে হবে। 40-50% ইম্পোর্ট তারাই করবে, তাদেরকে এই ব্যবসায় ঢোকার কথা আমি বলছি না। তারা ইম্পোর্টটা করবে, মার্কেট মনিটর করবে, যাতে করে দেখেন কোনো অবস্থায় যখনই এনি ফিউল, আপনি আলুর কথা বলে যে সাপ্লাই যদি আপনি ঠিক রাখতে না পারেন, তখন এই প্রবলেমটা হবে। সাপ্লাই ঠিক রাখার একটাই ভালো সমস্যা, সেটা হচ্ছে মজুদ রাখা। মজুদ ইজ এক্সপেন্সিভ, বাট আপনি যদি হিসাব করে দেখেন, আমি যেটা বললাম, কম দামে তো মজুদটা ভরবেন, আপনি ইউজ করবেন যখন দাম বেশি, তো আপনার তো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু ওরকম ধরনের মানসিকতা নিয়ে আরেকটা জিনিস যেটা বলা দরকার, এই যে যখন পেট্রোলের প্রাইস কিংবা ডিজেলের প্রাইস কম থাকে, তখন বিপিসি যে লাভটা করে, এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা যদি সংরক্ষিত করা রাখে যায়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এটা করা হয়, হ্যাঁ, এটা আমরা গ্যাসের ক্ষেত্রেও বলেছিলাম, তো তাহলে টাকাটা যদি থাকে, তাহলে ওই টাকাটা দিয়ে, যেমনি এবার এখন মন্ত্রী ভালো কথা বলেছেন, আমরা বাড়াবো না, হ্যাঁ, কিন্তু বাড়াতে হতে পারে, কারণ এই যে সমস্যাটার সমাধান, হয়তো আমরা সাপ্লাই পাবো, কিন্তু অতখানি টাকা কোথায় পাবো? অলরেডি $100 উপরে চলে গেছে ডিজেলের দাম, হ্যাঁ, এবং আপনি জানেন দাম বেশি বেশি গেলে আমাদের কিরকম চাপ পড়ে। আর তো আকাশচুম্বী হয়ে গেছে এলএনজির দাম এখন $11 থেকে এটা $25 কাছাকাছি চলে গেছে। চিন্তা করেন কতখানি বেড়েছে, তো আমরা কতখানি কিনতে পারবো? ধারণ করবে। আমরা জানি হচ্ছে সামনে হচ্ছে ইরির মৌসুম, তখন হচ্ছে পানি সেচের একটা ইস্যু তৈরি হবে। তখন যদি সম্ভব না হয়, তাহলে তো খাদ্যের একটা টান পড়বে, সেটাও নিশ্চয়ই হয়তো সামনে ভাববার বিষয় রয়েছে। প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তর নিব, তবে আরেক আমাদের অতিথির প্রশ্ন কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে যে ছিল, সেটি হয়তো একটু শুনে আসি। আজকে আমার সহ-আলোচক উনি জানতে চেয়েছেন, বিএনপি এই নবগঠিত একটা সরকার কি দায়িত্ব নিয়েছে। আজকেও আমি যতটুকু জানি, গুলশান অফিসে এই আন্তঃমন্ত্রণালয় নিয়ে এই সমস্যাটাকে নিয়ে আজকে বসেছে, এবং সার্বিকভাবে আমাদের এই যে সমস্যাটা, এটা তো হঠাৎ এটা হয়েছে, এবং এটার সাথে যারাই সংশ্লিষ্ট কনসার্ন সবাইকে নিয়েই কিন্তু আজকে এর থেকে উত্তরণের যে পথগুলো, এবং এই ক্রাইসিসে কোনো গুজবের জন্য আমরা পার না দিয়ে আমাদের যতটুকু যা স্বাবলম্বিতা আছে, এবং এইটার মধ্যে দিয়ে আমরা যতটুকু সংরক্ষণ না, আমরা যতটুকু আমরা যা প্রয়োজন, এইটার মধ্যে যদি বন্টনের যে সুব্যবস্থাটা, এটার মধ্যে দিয়ে আমরা যেন স্বাভাবিক একটা কার্যক্রমের মধ্যে রাষ্ট্রকে আমরা গতিশীল রাখতে পারি। এই জন্য কিন্তু আজকেও কিন্তু বিভিন্ন পর্যায়ে গুলশান এবং আমরা যতটুকু জানি যমুনাতে যে আজকে আন্তঃমন্ত্রণালয় যে মিটিং হয়েছে, এবং এইভাবে অনেককে এখানে কিন্তু সংযুক্ত করে একটা আলোচনার মধ্যে হয়েছে। তো সুতরাং আমি মনে করি এই সমস্যাটা রাষ্ট্রের, এই সমস্যাটা এটা জিও পলিটিক্সের কারণে ভৌগোলিক ভাবে যে সারা বিশ্বকে এটা নাড়া দিয়েছে। সুতরাং বাংলাদেশ তো এর থেকে বিচ্ছিন্ন কোনো বদ্বীপ নয়। আমার মনে হয় আমরা সবাই দায়িত্বশীলতার জায়গা থেকে সবাইকে আমরা এখানে একীভূত করবে, এবং এই সমস্যার মধ্যে থেকে উত্তরণের পথগুলো আমরা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন যারা এই ব্যাপারে যারা মানে এক্সপার্টিস, তাদেরও একটা সমন্বয়ের মাধ্যমে, তাদেরও বুদ্ধি পরামর্শের মাধ্যমে আমাদের এই উত্তরণের জন্য জাতীয় যে আজকের সমস্যাটা, এটা ব্যক্তিগতভাবে এই সরকারের সমস্যা না, এই সরকারের সমস্যার সাথে সাথে আমরা সবাই সচেতনতার মাধ্যমে সবাইকে একীভূত করতে হবে। আমরা মনে করি সেইখানে আমরা সবাই রাষ্ট্রের আমরা একজন নাগরিক হিসাবে, এবং যে যার জায়গা থেকে আমরা সঠিক দায়িত্বটা পালন করব, এইটাই হবে আজকে আমাদের একমাত্র মানে আমাদের চিন্তা, এবং চিন্তার মধ্যে দিয়ে আমাদের যে করণীয় কাজগুলো, সেটা আমরা যে যার জায়গা থেকে এই কাজগুলো আমরা করব। আমরা আসলে এইটি দেখতে চাই যে আপনারা যেভাবে বলছেন, শেষ পর্যন্ত সেভাবে সবাই তার নিজ দায়িত্ব নিজ জায়গা থেকে কাজ করবে, যাতে মানুষের ভিতরে আতঙ্কটি তৈরি না হয়। আমরা একটু ঝিনাইদহের খবর শুনবো। আমাদের সহকর্মী এর মধ্যে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে ঝিনাইদহের কিছুক্ষণ আগে যে ঘটনা আমরা শুনছিলাম, যে ঝিনাইদহের পেট্রোল পাম্পে একজনকে আসলে মেরেই ফেলা হয়েছে, তেল সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে রাকিব হাসান যুক্ত হয়েছেন। রাকিব একটু বলবেন, রাজীব বলবেন আমাদেরকে যে কি হয়েছে সেখানে।
আজকে সন্ধ্যার পরে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন তাজ ফিলিং স্টেশন অর্থাৎ সিরিজন এনজিওর পরিচালকের যে ফিলিং স্টেশন, তাজ ফিলিং স্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য এবং ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ফাস্টফুডের দোকান আছে, নীরব নামে একটি ছেলে বোতলে তেল কিনতে যায় পাম্পে। তা প্রথমে বোতলে তেল কিনতে গেলে পরে ওই পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করে। তখন সে পাশের একটি তেল পাম্প থেকে তেল কিনে ফিরে আসার পথে দেখে যে আরো একজন বোতলে তেল নিচ্ছে এবং তারা তেল দিচ্ছে। এই সময় সে বাকবিতণ্ডা করে এবং প্রতিবাদ করে যে আমাকে দেওয়া হয়নি, তাহলে আরেকজনকে কেন দেওয়া হবে। এইটা নিয়ে যখন বাকবিতণ্ডা শুরু করে সে তখন হলো এই তাজ ফিলিং স্টেশনের নাসিম, রমিজুল এবং দাউদ এই 3 কর্মচারী পিটিয়ে মারাত্মক জখম করার পর ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানীয় লোকজনের মাধ্যমে উদ্ধার করে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যায়। এখন ঝিনাইদহ পুলিশের সাথে কথা বলেছি। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম যেটি জানিয়েছেন যে যেহেতু একজন তেল কেনার জন্য যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে তেল সংকট এবং বিভিন্ন মানুষের তেল যখন ফুরিয়ে যাচ্ছে, কেউ অতিরিক্ত তেল সংগ্রহ করছে, কেউ বা বোতলে করে তেল নিচ্ছে। এই বাকবিতণ্ডার জের ধরে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু র্যাব এই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই হলো আসলে তেল কিনতে যাওয়ার ঘটনাকে আপনি যে পাম্পের কথা বলছিলেন সেখানে এরকম দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু সেই পাম্পের আসল চিত্রটি কি দেখছেন? সেখানে কি তেল নিতে পারছে মানুষ, নাকি সেখানেও আসলে সংকট তৈরি হয়েছে? তেল তো আসলে সংকট তৈরি হয়েছে এবং তেল যারা মজুত করে রেখেছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মজুত করে রেখেছে এবং তেল যে সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা মানছে না, তেল অনেক কম দিচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে যদি বোতলে করে তেল নিতে যায় কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। এসব নিয়ে আসলে এই গত 2 দিন ধরে কিন্তু এই যারা মোটরসাইকেল চালক যারা, তো তাদের সাথে কিন্তু এই পাম্পের মালিকদের এবং কর্মচারীদের কিন্তু বাকবিতণ্ডা প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। অর্থাৎ এক ধরনের স্বেচ্ছাচারিতা চালাচ্ছে পাম্পের যারা আছেন এবং মালিক পক্ষর। কামরুজ্জামান রতন, আসলে সরাসরি নিশ্চয়ই আমাদের সহকর্মীর মাধ্যমে একেবারেই চিত্রটি দেখলেন যে এই যে অবস্থা যখন হয় তখন সাধারণ মানুষকে সচেতন হয়তো করার জায়গাটি আপনারা কাজ করবেন, কিন্তু একই সাথে এই যে মালিক, এই যে কর্মচারী, তারা যে সরকারের নির্দেশ মানছে না, সেটার আসলে কি ব্যবস্থা হবে? আপনি তো নিশ্চয়ই ঝিনাইদহের মতো সারা বাংলাদেশের সব পেট্রোল পাম্পে গিয়ে তাদেরকে ঠেকানো, তাদেরকে আওতায় নিয়ে আসা, নজরদারিতে রাখা, এই সক্ষমতা আসলে তো আমাদের নেই। আমরা শুধু আজকের যে ক্রাইসিসটা যুদ্ধের কারণে শুধু এটা না, কোন পেট্রোল পাম্প কখনই কোনো লুজ কোন বোতল বা কোন ক্যানে করে এটা কিন্তু কখনই দেয় না, কারণ এটা নিয়ে বিভিন্ন অকারেন্স হতে পারে। সুতরাং কোন পেট্রোল পাম্প কিন্তু আমরা কখনই কিন্তু এটা কখনই দেয় না, এই যুদ্ধের কারণে নয়, আমরা কখনই এটা দিতে দেখিনি এবং এটা দেওয়া সঠিকও না। তো এখন একটা ঘটনা যেটা ঘটেছে অবশ্যই দুঃখজনক। একটা বৈষম্য বিরোধী একজনকে দেওয়া হয়েছে, আরেকজনকে দেওয়া হয়নি। তখন সে দেখেন মানুষ হলো যখন অসহিষ্ণু, সে যখন অন্য জায়গায় গিয়ে একটা মানুষের এক্সাম্পল হলো ওই যে ওখানে দিয়েছে দেই নাই, বা আমাদের পেট্রোল পাম্প থেকে দেওয়া হয়নি। আপনি দেখেন এই জন্য কি নিশ্চয়ই হিট অফ দ্য মোমেন্টে যেটা হয়েছে এটা দুঃখজনক। আমি বলতে চাই শুধু একটা ঘটনাকে স্প্রেড আউট করে সারা বাংলাদেশে এই ধরনের একটা আমরা মানে কি বলবো, এই ধরনের একটা মবের, এটা কিন্তু মব কালচার হতে পারে। সুতরাং আমরা মনে করি আমাদের যে ক্রাইসিসটা এটা জাতীয় ক্রাইসিস, এটা পৃথিবী ব্যাপী এই ক্রাইসিস। আজকে দেখেন দুবাইতে আপনি দেখেন ওদের এয়ারলাইন গুলো সব বন্ধ, কাতার, বাহরাইন, আপনি যে কুয়েত, সমস্ত এয়ারলাইন গুলো বন্ধ। ওইখানেও কিন্তু আপনার বিভিন্ন মলে তারা দেদারছে, তারা মানে স্টক করে সংরক্ষণ করছে। আমার মনে হয় এই সংরক্ষণ একটা হলো বেঁচে থাকার জন্য, আর একটা হলো যে আমার যে সীমাবদ্ধতা আছে সেইখানে আমি সংযমী হয়ে আমার যতটুকু দরকার ওটুকুর জন্য আমি পেট্রোল পাম্পে যাব বা আমি খাদ্য এটা কিনবো। কিন্তু গুদামজাত করতে গিয়ে বা আমি এটা সংরক্ষণ করব আমি 7 দিন ভালো থাকার জন্য, আরেকটা দিন আজকে তার নিজস্ব যে আজকের দিনের যে তার যে পেট্রোলের দরকার সেটা যদি আমার 7 দিনের সংরক্ষণের কারণে যদি আজকের যে বেসিক আমার নিডস সেটাকে যদি আমি যদি বঞ্চিত হই, এই জিনিসগুলো আমার প্রথম হলো নাগরিক হিসাবে আমার সচেতনতা থাকতে হবে। আমার আরেক ভাইয়ের প্রতি বা আরেকটা গাড়ির যে চালক তার প্রতিও আমার সহমর্মিতা দেখাতে হবে। এখন সবচেয়ে বড় ব্যাপার কি, সব ক্ষেত্রেই আমরা মনে করি আমাদের সচেতনতা এবং পরস্পর মনস্পর্শী, আমাদের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের যে নাগরিক যে সেন্স, একটা পাশে থাকার মতো যে তাকে আমি শেয়ারিং করব, এই শেয়ারিং এর মানসিকতাটা কিন্তু আমাদের বাংলাদেশে সত্য কথা বলতে দ্বিধা নেই। এটা ওইভাবে আমাদের কিন্তু আমরা ডেভেলপ করি। এই সহিষ্ণুতা, এই ধৈর্যশীলতা দেখানোর মধ্য দিয়ে আসলে সংকট কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে? সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে মন্তব্যটি আমরা শুনতে চাই।